তাহলে আজকে আমরা আমরা গতদিন হচ্ছে মৌলিক শব্দ আমরা হচ্ছে যে গতদিন দুটো ক্লাসিফিকেশন দেখেছিলাম, একটা হচ্ছে অর্থমূলক শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ। আজকে আমরা উৎসগত, যেটা আপনার চারটা বা পাঁচটা বলছেন, সেটা আমরা দেখব। আমরা পাঁচটাই পড়বো কিন্তু উত্তর আমরা করব চারটা। ওকে, আসেন আমরা একটু শুরু করি কেমন। উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, ঠিক আছে? সবাই আমার সাথে আছেন তো? সবাই আছেন তো আমার সাথে? ওকে, দেখেন, এটা আমরা জানি, এটা আমরা আমি আমি এটা নিয়ে সময় নষ্ট করব না। আপনারা জানেন এইখানে একটা ডেটা দেওয়া আছে, এই ডেটাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট আপনারা একটু দেখে নেবেন, জাস্ট একটু দেখে নেবেন। নট সো মাচ ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম কিছু জিনিস আসলে স্কিপ করতে হবে, কোনটা আমার দরকার কোনটা আমার দরকার না, এটা জাস্ট আপনার জানার স্বার্থে দেওয়া হয়েছে। এটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, লেস ইম্পর্টেন্ট। আমি পাশে লিখে দিচ্ছি, লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। ওকে, এবার আসেন আমাদের, এবার আমরা দেখবো হচ্ছে, ওকে 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 ঠিক আছে তো লাভ ভাই, ঠিক আছে এখন? ঠিক আছে, ওকে। তাহলে এবার আসেন আমরা কি করব। আমরা আমাদের এখন কি করতে হবে, আমরা উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ দেখলাম, উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ দেখেছি, ঠিক আছে? 5 প্রকার বা 4 প্রকার। এখন আমরা কোশ্চেন এখন আসলে আমরা 4 প্রকার অ্যান্সার করব। এখন আমাদের যেটা দেখতে হবে, এই যে বিভিন্ন প্রকারভেদ আছে তার মধ্যে তৎসম শব্দ আমরা কিভাবে চিনব। প্রশ্ন আসতে পারে না, নিচেরটি উৎস অনুসারে নিচেরটি কোন ধরনের শব্দ, তৎসম, তদ্ভব, দেশি নাকি বিদেশি, এরকম কোয়েশ্চেন তো আসতেই পারে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের তৎসম শব্দ চিনতে হবে। কি চিনতে হবে ভাইয়া? তৎসম শব্দ চিনতে হবে। কেমন? আমরা এখন একটু দেখব তৎসম শব্দ। এই যে আছে এখানে, এদের কোনোটা যদি শব্দের মধ্যে দেখেন, এদের কোনোটা যদি শব্দের মধ্যে দেখেন, তাহলে সেই শব্দটা কি হবে? তৎসম শব্দ হবে। এদের কোনোটা যদি কোনো শব্দে থাকে, এগুলো আপনারা দেখে নেবেন, দীর্ঘ ই, দীর্ঘ রি, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তখন এরা কি হবে? তৎসম শব্দ হবে। তখন এরা কি হবে? তৎসম শব্দ হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝছি কিনা? আচ্ছা, এবার আমাকে একটু কথা বলেন তো, আপনারা কি সংখ্যাবাচক শব্দ চিনেন? আপনারা কি সংখ্যাবাচক শব্দ চিনেন কিনা একটু আনসার করবেন। সংখ্যাবাচক শব্দ কি চিনি? আচ্ছা, সংখ্যাবাচক শব্দ কত প্রকার? না 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 না, সংখ্যাবাচক শব্দ কত প্রকার? হচ্ছে না, হচ্ছে না। পুরাতন বইতে সংখ্যাবাচক শব্দ 4 প্রকার দিয়েছিল, নতুন বইতে সংখ্যাবাচক শব্দ দুই প্রকার। আচ্ছা ঠিক আছে, আমি সংখ্যাবাচক শব্দ যখন পড়াবো তখন ওটাতে জানবো, ওটা এখন জানাটা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? আমরা 2 প্রকার জানবো এখন। 2 প্রকারের মধ্যে একটা আছে, দেখেন, একটা আছে পরিমাণবাচক, একটা সংখ্যাবাচক শব্দের নাম হচ্ছে পরিমাণবাচক, আর একটা নাম হচ্ছে ক্রমবাচক। একটু বুঝেন কেন বলতেছি, একটু পরেই বুঝতে পারবেন। তাহলে আমরা দুইটা সংখ্যাবাচক শব্দ পাইলাম, একটা হচ্ছে পরিমাণবাচক, একটা হচ্ছে ক্রমবাচক। লিখে ফেলেন। আমরা সংখ্যাবাচক শব্দ কয়টা পাইছি ভাইয়া? সংখ্যাবাচক শব্দ কয়টা পাইছি? দুইটা। কি কি নামগুলো একটু বলি, নামগুলো একটু লিখিত ভাইয়া, নামগুলো একটু লিখিত। আমরা দুইটা সংখ্যাবাচক শব্দ পাইছি, একটা হচ্ছে পরিমাণবাচক আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে পরিমাণবাচক আর একটা হচ্ছে ক্রমবাচক। একটা হচ্ছে পরিমাণবাচক, একটা হচ্ছে ক্রমবাচক। মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? একটা হচ্ছে ক্রমবাচক, একটা হচ্ছে পরিমাণবাচক, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। এবার আসেন, পরিমাণবাচক কোনগুলো হয় দেখেন। 1, 2, 3। আপনাকে আমি বললে পরিমাণ কিভাবে মনে রাখতে পারি, খেয়াল করে দেখেন কিভাবে মনে রাখতে পারি। আপনি বাজারে গিয়ে চাল কিনবেন, আপনি আসলে কি বলেন? আপনি কি বলেন? কেজি, ড্যাশ কেজি চাল দেন, কত কেজি, যে কোনো একটা বলেন। আমি কি করি, আমি পরিমাণ দিয়েই তো ইয়া কিনি, তাই না? 2 কেজি, হ্যাঁ, 1 কেজি, 5 কেজি, আমরা এরকম বলি না? তাহলে 1, 2, 3 এগুলো তো পরিমাণ, ওই যে চালকে পরিমাপ করতেছি, এভাবে মাথায় রাখবেন, চালকে পরিমাণ, চালের একটা পরিমাপ করতেছি, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে 1, 2 কেজি চাল বা 3 কেজি চাল, 1, 2, 3, 4, 5, 6 যেগুলো আছে, এগুলোকে সবগুলোকে বলা হয় কি? পরিমাণবাচক। এগুলোকে কি বলে? এগুলো সংখ্যাবাচক শব্দ, এগুলোর নাম কি? পরিমাণবাচক। এগুলোর নাম কি? পরিমাণবাচক, ঠিক আছে? ওকে, এখন দেখেন ক্রমবাচকটা কি। ছোটবেলায় আমরা পরীক্ষার খাতার মধ্যে ক্রমিক নাম্বার লিখেছিলাম না, ক্রমিক, ওইখান থেকে আসছে ক্রম। তাহলে স্কুলে যারা যারা এক হয়, যাদের রোল এক হয়, তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? প্রথম বলে না? প্রথম। এই প্রথম হচ্ছে ক্রমবাচক, প্রথম হচ্ছে ক্রমবাচক। হ্যাঁ, তাহলে ভাইয়া আপনি পড়াইতেছেন শব্দ, আপনি এখানে সংখ্যাবাচক শব্দ কেন আনলেন? সংখ্যাবাচক শব্দ এনেছি, তার পিছনে একটা কারণ আছে, খুব ভালো করে খেয়াল করবেন। উ দিয়ে একটা পরিমাণবাচক শব্দ বলেন, উ আছে এরকম, উ উচ্চারিত হবে এরকম, উ উচ্চারিত হবে এরকম।
উ উচ্চারিত হবে এরকম 19। ভেরি গুড, ভেরি গুড, 19। আচ্ছা, আমরা 19টাকে পিক করি। হ্যাঁ, 19, এটার বাংলা লিখলে কি হয়? 19। ঠিক আছে, 19কে আপনি ক্রমবাচকে লিখলে কিভাবে লিখতে হবে? নুসরাত জাহান তাসিন, একটু অপেক্ষা করেন। ঊনবিংশ কিভাবে লিখতে হবে? ঊনবিংশ। খুব ভালো। এখন দেখেন, আপনারা কেউ কেউ লিখতেছেন রস্যু দিয়ে, কেউ কেউ লিখতেছেন দীর্ঘ দিয়ে। তাহলে এটা একটা কনফিউশনের বিষয় কিনা? এটা কি একটা কনফিউশন সৃষ্টির বিষয় কিনা? কোনটা রস্যু হবে, কোনটা দীর্ঘ হবে, তাই না? এটা একটা কনফিউশন সৃষ্টির বিষয় না? আচ্ছা, মনে রাখবেন, মনে রাখবেন, পরিমাণবাচক যে শব্দগুলো এগুলো তদ্ভব শব্দ। পরিমাণবাচক যে শব্দগুলো এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। পরিমাণবাচক শব্দ, পরিমাণবাচক শব্দগুলো তদ্ভব শব্দ। ঠিক আছে, তাই এগুলো হবে রস্যু দিয়ে, রস্যু দিয়ে। আর ক্রমবাচক শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। ক্রমবাচক শব্দগুলো হবে তৎসম শব্দ, তাই ক্রমবাচক শব্দগুলো হবে দীর্ঘ দিয়ে। আমি কি বুঝাতে পেরেছি? এটা, এই অংশটাকে আমি বুঝাতে পেরেছি? তাহলে দেখেন, ঊনবিংশ, ঊনবিংশটা কি পরিমাণবাচক নাকি ক্রমবাচক? ঊনবিংশটা পরিমাণবাচক নাকি ক্রমবাচক? ক্রমবাচক। তাহলে ক্রমবাচক সকল শব্দ কি ধরনের শব্দ? ক্রমবাচক সকল শব্দ কি ধরনের শব্দ ভাইয়া? ডেফিনেটলি ক্রমবাচক সকল শব্দ হচ্ছে কি শব্দ? তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দে কি হবে? আমরা এখানে বলেই দিচ্ছি, তৎসম শব্দে কি হবে? দীর্ঘ হবে। ঠিক আছে, দীর্ঘ হবে। আর হচ্ছে যে ওই যে পরিমাণবাচক যেগুলো আছে এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, তাই এগুলোতে কি হবে? রস্যু হবে। ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝাতে পারছি? সবাইকে কি বুঝাতে পারলাম কিনা? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে পাশাপাশি আমরা এটা দেখব, এগুলো যদি এই অক্ষরগুলোর কোনোটা যদি কোনো শব্দে থাকে তাহলে সেই শব্দটা কি হবে? সেই শব্দটা ডেফিনেটলি তৎসম শব্দ হবে। ঠিক আছে, যেমন আমি একটা শব্দ লিখি, কি লিখলাম এটা? আমি নিজে যেটা কি লিখলাম, এটা ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণ। তাহলে এখানে এটা কি হবে? এটা কি শব্দ হবে? তাহলে ব্রাহ্মণ কি হবে? তৎসম শব্দ হবে। কি হবে? এটা তৎসম শব্দ হবে। ভেরি গুড। ওকে, তাহলে এই স্লাইড আশা করছি ক্লিয়ার। ওই যে আমরা যেটা বললাম ওটার এখানে উদাহরণগুলো মানে ইয়ে করেছে আর কি, দিয়েছি এখানে উদাহরণগুলো দিয়েছি, আপনি একটু দেখে নেবেন। এই যে এটা দেখেছিলেন না, এই যে এ দেখেন শয়ন, এই যে, তারপর মূর্ধন্য দেখেন, এই যে লবণ, লবণ শব্দে কি আছে? মূর্ধন্য আছে। ব্যাকরণ শব্দে কি আছে? মূর্ধন্য আছে। ঠিক আছে, এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে, নীল দেখেন দীর্ঘই আছে, দীর্ঘই, শুধু দীর্ঘই না, এই দীর্ঘ ই কার থাকলেও সেম, দীর্ঘ ই কার থাকলেও সেম। ঠিক আছে, শুধু দীর্ঘই না, দীর্ঘ ই কার থাকলেও সেম। তাহলে দেখেন এগুলো হচ্ছে আগের যে নিয়মটা আমরা পড়েছি সেটার এক্সাম্পল। ক্লিয়ার কিনা? আশা করি সবাই বুঝতে পারছেন। অনেক জায়গায় অনেক কিছু ভুল থাকবে, আমার কাজ হচ্ছে আপনাদেরকে সঠিকটা জানানো। ঠিক আছে, আয়েশা সিদ্দিক, আশা করি আনসারটা পেয়েছেন। ওকে, এবার আসেন উপসর্গ। উকারের কথা তো বললাম, উকারের কথা তো, উকারেরগুলো ডেফিনেটলি, উকারেরগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনারা দেখেন তৎসম শব্দ আর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তৎসম উপসর্গ, আচ্ছা উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার বলেন তো? অতৎসম মানে হচ্ছে তৎসম নয়, অতৎসম মানে হচ্ছে তৎসম নয়। অর্থাৎ এখানে ব্যতিক্রম বুঝাইছে হচ্ছে এখানের মধ্যে মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, এরপরেও এগুলো তৎসম শব্দ নয়, এগুলো হচ্ছে ব্যতিক্রম, কারণ এগুলো অতৎসম শব্দ বলে। ঠিক আছে, ওকে। উপসর্গ হচ্ছে তিন প্রকার। উপসর্গ তিন প্রকারের মধ্যে একটা প্রকারভেদ আছে, উপসর্গ তিন প্রকারের মধ্যে একটা প্রকারভেদ আছে, যেটা হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ আছে 20টা। এই তৎসম উপসর্গ দিয়ে যে শব্দগুলো গঠিত হয় সেগুলো সবগুলো তৎসম শব্দ। যেমন হচ্ছে প্র, পরা, অপ, সম, নির, এগুলো সবগুলোই হচ্ছে কি তৎসম উপসর্গ। এখন আপনার কথা হচ্ছে, স্যার আমি তৎসম উপসর্গ কিভাবে শিখবো, বা তৎসম উপসর্গ তো আমি জানি না। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আপনার মাথার মধ্যে আসতে পারে, যে এরকম একটা আসতে পারে যে তৎসম উপসর্গ আপনি তো জানেন না, তাহলে তৎসম উপসর্গ কেমনে ইয়ে করবেন? টেনশনের কিছু নাই, আমি আমার উপসর্গের ক্লাসে উপসর্গ সবগুলো আপনাদেরকে, আপনারা উপসর্গ ক্লাসটা করার পরে উপসর্গগুলো আপনাদের মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার দেখেন, তাহলে তৎসম উপসর্গ গেল, হ্যাঁ তৎসম উপসর্গ দিয়ে ইয়াগুলো হচ্ছে। তাহলে দেখেন
তৎসম উপসর্গ দ্বারা গঠিত শব্দ কিরকম হতে পারে? প্রভাব হইতে পারে, প্রতাপ হইতে পারে, প্রসিদ্ধ হতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে বলেন তো এখানে নিচের কোনটা তৎসম শব্দ হবে? দ্রুত আনসার করি, আমরা দ্রুত আনসার করি তো। নিচের কোনটা তৎসম শব্দ হবে এখানে? অপশন কোনটা হবে? অপশন সি, ভেরি গুড, অপশন সি, নাইস। ওকে, এবার দেখেন প্রত্যয়। আচ্ছা আমাকে একটু বলেন উপসর্গ কোথায় বসে, প্রত্যয় কোথায় বসে? উপসর্গ কোথায় বসে, প্রত্যয় কোথায় বসে? একটু বলেন তো ভাইয়া, উপসর্গ কোথায় বসে এবং প্রত্যয় কোথায় বসে? উপসর্গ বসে শব্দের কোথায়? আগে। উপসর্গ বসে আগে, ভেরি গুড, ব্রিলিয়ান্ট। আর প্রত্যয় বসে কোথায়? প্রত্যয় বসে কোথায়? প্রত্যয় বসে শব্দের শেষে। প্রত্যয় বসে শব্দের কি? শেষে বা পরে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এই যে তব্য, অনীয়, এগুলো হচ্ছে প্রত্যয়। এগুলো কি ধরনের প্রত্যয়? এগুলো হচ্ছে তৎসম প্রত্যয়। এগুলো কি প্রত্যয়? তৎসম প্রত্যয়। এই সব প্রত্যয় দ্বারা যে শব্দগুলো গঠিত, তৎসম প্রত্যয় দ্বারা যে শব্দগুলো গঠিত, তৎসম প্রত্যয় দ্বারা যে শব্দগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে কি? ওই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। একটু আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে নিয়ে যাই। আবার আপনাদেরকে গত ক্লাসে শব্দ গঠনের প্রক্রিয়ার কথাটা কি বলেছিলাম না? আমরা শব্দ গঠনের প্রক্রিয়া বলেছিলাম না? বাংলা ভাষায় কি কি উপায়ে শব্দ গঠিত হতে পারে? তার মধ্যে কি ছিল? সমাস ছিল, তার মধ্যে প্রত্যয় ছিল, তার মধ্যে উপসর্গ ছিল। তাহলে দেখেন প্রত্যয়ের দ্বারা নতুন শব্দ গঠিত হয়, প্রত্যয়ের দ্বারা নতুন শব্দ গঠিত হয়। তাহলে তৎসম প্রত্যয়ের দ্বারা যদি যে শব্দটা গঠিত হবে সেটা হচ্ছে তৎসম শব্দ। ওকে, তাহলে দেখেন তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। তাহলে দেখেন তো তব্য প্রত্যয় দ্বারা একটা শব্দ বলেন তো কি হতে পারে? কর্তব্য, ভেরি গুড, কর্তব্য। তাহলে কর্তব্য কোন শব্দ হবে? কর্তব্য কোন শব্দ হবে? তৎসম শব্দ হবে। আচ্ছা স্নিক দ্বারা, স্নিক প্রত্যয় দ্বারা একটা শব্দ বলেন তো দেখি, স্নিক। ভেরি গুড, ভেরি গুড, মানসিক হতে পারে। তারপর উক দ্বারা একটা শব্দ বলেন তো, ভাবুক, ভেরি গুড। তাহলে এগুলো সবগুলো কি ধরনের শব্দ হবে ভাইয়া? এগুলো সবগুলো কি ধরনের শব্দ হবে? ডেফিনেটলি কি শব্দ হবে? তৎসম শব্দ হবে, তৎসম শব্দ হবে। কেমন? তৎসম শব্দ হবে। ওকে, এবার আসেন হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দই তৎসম শব্দ। মনে রাখবেন হিন্দু ধর্ম সংক্রান্ত বেশিরভাগ শব্দই হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে। যেমন দেবতা, মন্দির, ঠিক আছে, দেবতা থাকতে পারে, মন্দির থাকতে পারে, ঈশ্বর থাকতে পারে, ঠিক আছে, দুর্গা, পূজা, সরস্বতী, কৃষ্ণ, ঠিক আছে, যা আছে এগুলো সবগুলোই কি হবে? এগুলো সবগুলোই কি হবে? হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দ কি শব্দ হবে? তৎসম শব্দ হবে। আচ্ছা এই পর্যন্ত যে কয়টা নিয়ম পড়াইছি একবার একটু রিকল করে ফেলি। প্রথম নিয়মটা কি ছিল? প্রথম নিয়মটা কি ছিল একটু বলেন তো। নাম্বার 1 নিয়মটা কি ছিল? একটু আমি আমার ক্লাসে শেষ করতে পছন্দ করি। একটু বলেন তো প্রথম নিয়মটা কার কার মনে আছে? চেনার উপায় ছিল, ঠিক আছে। কি কি ছিল? কি কি দেখলে চিনবেন? হ্যাঁ, আমি ক্রমবাচকটা আলাদা করে পড়াইছি, মনে রাখার জন্য ধন্যবাদ। ওকে, আচ্ছা তারপর এরপরে আরেকটা নিয়ম, আর কি নিয়ম ছিল বলেন তো? আর কি নিয়ম ছিল? তৎসম উপসর্গ, ভেরি গুড, তৎসম উপসর্গ। তাহলে তৎসম উপসর্গ দ্বারা গঠিত শব্দগুলো কি হবে? ওকে, এরপর হচ্ছে প্রত্যয়, তৎসম প্রত্যয় বা সংস্কৃত প্রত্যয় দ্বারা যে শব্দগুলো গঠিত। গুড, ঠিক আছে। তারপর হচ্ছে কি লাস্টেটা এখন বললাম কি হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দ হচ্ছে। আচ্ছা আমাকে একটু বলেন দিক কয়টা আছে? আমাদের দিক কয়টা আছে? দিক কয়টা? 10টা, ভেরি গুড। এই চারটা যারা বলতেছেন তারা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ছাড়া আর কোনো দিক জানেন না। আচ্ছা 10টা দিকের নাম কি সবাই জানি? আমরা 10টা দিকের নাম কি সবাই জানি? বল একটু 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 কেউ একজন কি লিখতে পারবেন? তাহলে বাকিদের সুবিধা হবে, বাকিরা একটু জেনে নিবে। কেউ একজন কি লিখতে পারবেন? আচ্ছা আমি দাঁড়ান, আমি একজনকে দায়িত্ব দিই। জানি বলেছেন, শিউলি মণি আপনি জানেন বলেছেন, একটু লিখেন তো কষ্ট করে, একজনই লিখেন। শিউলি মণি আপনি একটু লিখেন 10টা দিকের নাম, পারবেন কি না? আমি বলছি, ঠিক আছে, আমি বলছি আপনারা পারলে লিখে নেন, ঠিক আছে।
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারটা তো আমরা জানি। আচ্ছা, একজন লিখেছেন, ভেরি গুড। এই যে এখানে 10টা হয়েছে কিনা গুনে দেখেন আপনারা। হ্যাঁ, অনেকে লিখেছেন, এখানে অনেকে লিখেছেন, ভেরি গুড, ভেরি গুড, আপনারা অনেক জানেন, থ্যাংক ইউ সো মাচ। চঞ্চল কুমার মোদক, অসাধারণ হয়েছে, গুড। সমাপ্তি রায়, খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, একটু স্ক্রিনশট নিয়ে নেন, কমেন্টের একটু স্ক্রিনশট নিয়ে নেন, যারা দিকের নামগুলো জানতেন না, আমি আর তাহলে লিখে সময় নষ্ট করছি না, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? সবাই কি দিকের নামগুলো দেখছেন কিনা? আপনাদের আজকের কাজ হচ্ছে এই দিকের নামগুলো সবগুলো মুখস্থ করবেন, এগুলো কিন্তু জানা থাকা উচিত, যে কোনো সময় যে কোনো পরীক্ষার ভাইবা বোর্ডে তো জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে? অথবা এমসিকিউ তো আসতে পারে, হ্যাঁ, এমসিকিউ আসতে পারে নিচের কোনটি দিকের নাম নয়, এরকম ভাবে আসতে পারে, সো এটা জানা থাকা জরুরি। স্ক্রিনশট নিয়েছেন কিনা সবাই? স্ক্রিনশট কি নিয়েছেন? ওকে, একটু মুখস্থ করে ফেলবেন, একটু মুখস্থ করবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে যে কোনো কাউকে র্যান্ডম জিজ্ঞেস করতে পারি, যে কোনো কাউকে র্যান্ডম জিজ্ঞেস করতে পারি যে 10টা দিকের নাম বলেন, আপনার কিন্তু বলতে হবে। সো বি প্রিপেয়ার্ড। একটা কথা মনে রাখবেন, চাকরির প্রিপারেশনের এই সময়টাতে যত বেশি আপনাকে মেন্টাল প্রেশার আমরা দিব, তত বেশি আপনার কাছ থেকে ভালো আউটকামটা বেরোবে। আদারওয়াইজ আমরা আমাদের এই সময়টা, এই টাইমটাতে আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি প্রাইমারি স্কুলে ছিলেন তখন কিন্তু আপনার একটা ভয় কাজ করতো। হাই স্কুলে যখন ছিলেন, স্কুলে টিচার মারবে, মানে পড়া না পারলে একটা ভয় কাজ করতো। যে আপনি কলেজে উঠেছেন, যে আপনি ইউনিভার্সিটি উঠেছেন, আপনাকে কিন্তু পড়াশোনার জন্য আর কেউ বলেও না, আপনিও কিন্তু ওভাবে করে দেখেন আগের যে ভয়টা ছিল ওই ভয়টা চলে গেছে। এই ভয়টা চলে যাওয়াটা কতটা খারাপ হয়েছে আপনি দেখেন, আপনার কিন্তু ধৈর্য ধরে কোনো কিছু পড়তে ইচ্ছে করে না, এটা সবার সাথেই হয়। এই কারণেই আমি এখানে আপনাদেরকে কিছু মেন্টাল প্রেশার দিব। আমি হয়তো এমন হবে, এখানে যারা আছেন র্যান্ডম কাউকে আমি হয়তো স্পিকার অন করে বলতে বলবো, ঠিক আছে, কিছু কিছু পড়া আমি যে পড়াগুলো দিয়ে যাব। কাজেই বি ভেরি কেয়ারফুল, পড়া যেগুলো আমি পড়াচ্ছি আপনারা একটু কষ্ট হলেও পড়াগুলো শিখে রাখবেন, কারণ আমি কিন্তু সিরিয়াসলি বলছি কথাটা, আমি কিন্তু জিজ্ঞেস করব এবং আমি ডিরেক্ট লাইভে এনেই জিজ্ঞেস করব, মানে পড়াটা, ঠিক আছে? এটা হয়তো আপনারা কেউ কেউ এটাতে হয়তো একটু মনে কষ্ট পাইতে পারেন, আমার উপর একটু রাগ করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। আপনি আমার উপর রাগ করেন, বকা দেন, পিটুয়েকে গালাগালি করেন, দিন শেষে আপনার চাকরিটা যদি আমরা নিশ্চিত করে দিতে পারি, এটাই আমাদের সাফল্য। আপনাকে এটার জন্য যতভাবে পড়ানো যায় আমরা পড়ানোর ট্রাই করব, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে প্রেশার। এই প্রেশারটা যারা দিবে তারা আপনার ভালো চায়, এই প্রেশারটা যারা দিবে না তারা আপনার ভালো চায় না, এটা মনে রাখবেন। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এবার আসেন তাহলে দিকের নামগুলো কেন মুখস্থ করাইছি, দিকের নামগুলো কেমনি এমনি মুখস্থ করাইছি না, দিকের নামগুলো এমনি এমনি মুখস্থ করাই নেই। এই দিক সম্পর্কিত যে কোনো শব্দ আসলে আপনারা তৎসম শব্দ দাগাবেন, দিক সম্পর্কিত যে কোনো শব্দ আসলে আপনারা তৎসম শব্দ দাগাবেন, ঠিক আছে? ঠিক আছে, যেমন আমার কোনো উত্তরণ, উত্তরায়ণ, উত্তর দিক নিয়ে, দক্ষিণা, ঠিক আছে, দক্ষিণায়ন, দক্ষিণ দিক নিয়ে, পূর্বজন্ম, পূর্বপুরুষ, পূর্ব দিক নিয়ে, ঠিক আছে? শব্দে রস্যই থাকলে কোন শব্দ, এটার কোনো স্পেসিফিক আনসার নেই, এটা অনেক কিছু হইতে পারে, তবে দীর্ঘই থাকলে তৎসম শব্দ। সাগর কুমার আনসারটা দিয়েছি। তারপর দেখেন, তারপর হচ্ছে মনে করেন এই অগ্নি, অগ্নিকুণ্ড, অগ্নিকন্যা, ঠিক আছে, অগ্নিকুণ্ড, অগ্নিকন্যা, তাহলে অগ্নি একটা দিকের নাম, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো তৎসম শব্দ। তাহলে আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার কি না? দিকের নাম দিয়ে কোনো কিছু যদি থাকে, দিকের নাম দিয়ে কোনো কিছু যদি থাকে তাহলে সেটা কোন শব্দ হবে? লিখে ফেলি আমরা, দিকের নাম দিয়ে কোনো শব্দ যদি থাকে তাহলে সেটা কোন শব্দ হবে? বলেন বলেন। তৎসম শব্দ হবে, তৎসম শব্দ হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, শশী, জ্যোৎস্না, ভূমণ্ডল, এই সবগুলো শব্দই হচ্ছে কি শব্দ? এই সবগুলো শব্দ হচ্ছে কি শব্দ? তৎসম শব্দ। মনে রাখবেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, শশী, জ্যোৎস্না, ভূমণ্ডল, শশী, জ্যোৎস্না, ভূমণ্ডল, এগুলো হচ্ছে তৎসম শব্দ। একটু আগে বলেছিলাম এগুলো কোন শব্দ হবে, এগুলো কি ধরনের শব্দ? একটু আগে পড়াইছি না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো কি শব্দ ছিল? এগুলো কি ধরনের শব্দ ছিল? সংখ্যাবাচকে ক্রম। তাহলে আমি একটু আগে কি নিয়ম পড়াইছি? ক্রমবাচক সকল শব্দ কি শব্দ? ক্রমবাচক সকল শব্দ কি শব্দ? তৎসম শব্দ। তাহলে এটা পড়ার দরকার আছে কি? এটা শিখে ফেলছি না আমরা অলরেডি শিখে ফেলছি এটা, হ্যাঁ। সকল ক্রমবাচক শব্দ তৎসম শব্দ, কেমন? আচ্ছা, তাহলে এটা বলেন, আনসার করেন, এটা করতে হবে, আনসার করতে হবে, এটা আনসার কি হবে? সবাই উত্তর করি।
একটু আগে আপনারা নাগরিক নাগরিক করছেন না, ওই যে স্নিক প্রত্যয় ছিল, মনে আছে কিনা? স্নিক প্রত্যয় ছিল না, নগর যোগ স্নিক, নাগরিক। তাহলে এটার আনসার হবে কি? নাগরিক। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? ওকে, এবার দেখেন যুক্তবর্ণ দ্বারা গঠিত অধিকাংশ শব্দই হচ্ছে যুক্তবর্ণ দ্বারা গঠিত। যুক্তবর্ণ যদি দেখেন, যুক্তবর্ণ দ্বারা গঠিত অধিকাংশ শব্দই হচ্ছে তৎসম শব্দ। রেফ 6টি ফলা, ঠিক আছে, রেফ 6টি ফলা, এগুলো যদি থাকে তাহলে এগুলো তৎসম শব্দ হবে। কেমন? যেমন দেখেন রেফ দিয়ে সূর্য, বর্ণ, সুকর্ণ, স্বর্ণ, কর্মকার, সর্ব, সর্প, এগুলো সবগুলোতে রেফ আছে। রেফ থাকলে এগুলো কি শব্দ হবে? রেফ থাকলে এগুলো কি ধরনের শব্দ হবে? রেফ থাকলে এগুলো কি ধরনের শব্দ হবে ভাই? তৎসম শব্দ, তৎসম শব্দ। রিকার, রিকার যদি থাকে, রিকার যদি থাকে, রিকার যদি থাকে, গৃহ, কৃষ্ণ, বৃষ্টি, রিকার যদি থাকে তাহলে কি শব্দ হবে? তৎসম শব্দ হবে। আমি কিন্তু একটু পরে নিয়মগুলো নিব, সবার কাছ থেকে কিন্তু নিয়মগুলো নিব। রিকার থাকলে কোনটা থাকলে কি হবে তবে, ঠিক আছে? অথবা আপনাদেরকে বলতে বলবো কি কি নিয়ম শিখছেন এই পর্যন্ত। ওকে, দেখেন কর্ণ, এগুলোতে ইয়া ছিল যুক্তবর্ণ দেখেন, তারপর হচ্ছে যে রেপ আছে দেখেন, তাহলে এগুলো হচ্ছে কি আপনার তৎসম শব্দ হবে। এবার দেখেন বিসর্গযুক্ত শব্দগুলো এবং বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলো তৎসম শব্দ। মনে রাখবেন বিসর্গ সন্ধি সাধিত শব্দ। এখন বলতে ভাই আমি তো বিসর্গ সন্ধি চিনি না, বিসর্গ সন্ধি চিন্তা হবে না, আপাতত এতটুকু জানেন যে বিসর্গ সন্ধি দ্বারা কোনো শব্দ গঠিত হলে তৎসম শব্দ হবে। আমি যখন সন্ধি পড়াবো তখন বিসর্গ সন্ধি চিনবেন, এখন তো বিসর্গ সন্ধি চেনার দরকার নেই। এখন এতটুকুই জানেন যে বিসর্গ সন্ধি দ্বারা যে শব্দগুলো হয় সেই শব্দগুলো এবং বিসর্গযুক্ত যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো হচ্ছে আপনার কি তৎসম শব্দ। ঠিক আছে, একজন অলরেডি উত্তর করেছেন, দুঃখ, ভেরি গুড, এটাও তৎসম শব্দ। কেমন? আচ্ছা, বহুবচন পড়ছি না আমরা, বহুবচন পড়ছি না? হ্যাঁ, পরিষ্কার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এগুলো সবগুলোই হচ্ছে পরিষ্কার, এগুলো হচ্ছে একই আপনার তৎসম শব্দ। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলতেছি, এখানে আমরা কি বলতেছি দেখেন, বহুবচন বাচক, আমরা বহুবচন করছি না, গণ, বৃন্দ, আবলি, গুচ্ছ, দাম, নিকর ইত্যাদি, এগুলো মানে বহুবচন করতাম না, বহুবচন। এই বহুবচন বাচক এই শব্দগুলো যদি কোনো শব্দের সাথে থাকে, বহুবচন বাচক এই শব্দগুলো যদি কোনো শব্দের সাথে থাকে তাহলে সেটা হবে তৎসম শব্দ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি তো রুল 9 পর্যন্ত পড়াইছি, সময় হচ্ছে 3 মিনিট। যে কয়টা নিয়ম মনে আছে, যে কয়টা নিয়ম পারবেন ওই কয়টা নিয়ম দ্রুত লিখেন, তাইলে আমার ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে। পড়া শিখে লিখে ফেলা মানে হচ্ছে এটা দ্রুত, মানে আপনার কাছে এটা পার্মানেন্ট হওয়া, পার্মানেন্টলি মনে থাকা। সময় হচ্ছে 3 মিনিট। যে কয়টা নিয়ম আপনার মনে আছে, যে কয়টা নিয়ম মনে আছে ওই কয়টাই লিখেন, পরেরগুলো মুখস্থ করে লিখতে পারবেন। যে কয়টা নিয়ম এখন মনে আছে এটা লিখে ফেলেন, তাইলে আর ভুলবেন না। হারি আপ, সময় 3 মিনিট। 3 মিনিট পর আমি আবার শুরু করব। এই 3 মিনিটে যে কয়জন লিখতে পারেন আমি একটু দেখতে চাই কারা ক্লাস সিরিয়াসলি করছেন। শুধু দীর্ঘই, ভেরি গুড অভিষেক, দারুণ। রেফ 6টা ফলা, ওরে দারুণ। ক্রমবাচক থাকলে চঞ্চল কুমার মোদক, গুড। বিসর্গ সন্ধি, সাবাস। বিসর্গ সন্ধি এবং বিসর্গযুক্ত 10টা দিকের নাম, ওই দিক দিয়ে যে শব্দগুলো হবে সেটা হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দ, গুড, সাবাস। আপনারা তো অনেক অনেক খুব কম সময়ের মধ্যে অনেক কিছু মনে রাখতে পারেন, খুব ভালো লাগলো। হাসান মাহমুদ লিখেছেন, গুড। নিরুপমা আফরিন, নাইস নাইস। তৎসম উপসর্গ, ভেরি গুড। সামথিং দেবনাথ, আমি আসলে নামটা পড়ার আগে চলে গেছে। মেহেদি হাসান, গুড, সাবাস। ওকে, অনেকটুকু পড়াই ফেললাম, এবার আমরা একটু গল্প করব, 1 মিনিট একটু গল্প করব। এই যে আজকে ক্লাস করতে আসছেন, হ্যাঁ, কিছু পজিটিভ ফিডব্যাক নেন। এই যে ক্লাস করতে আসছেন, এই যে আমি 30, 35, 40 মিনিট যে যা কিছু বললাম, আমি আমার মুখ থেকে যখন বের হয়েছে আপনার কানে আপনি শুনছেন,
এই শোনাটা আপনার অনেক বেশি মানে আধা ঘন্টা বা 35 মিনিট এগুলো পড়লে হয়তো আপনার এত কিছু মনে থাকতো না। একটা কথা মনে রাখবেন, শুনলে অপেক্ষাকৃত অনেক বেশি মনে থাকে, ঠিক আছে? শুনলে অপেক্ষাকৃত অনেক বেশি মনে থাকে, কাজেই এই কারণেই ক্লাস করতে বলা। ক্লাসে যতটুকুই পড়ানো হোক ওইটাই যদি আমি একটু মন দিয়ে শুনতে পারি তাইলে কিন্তু অনেক কিছু মনে থাকে। কেমন? আমি আশা করতেছি আপনাদের মানে কি হচ্ছে, এই ক্লাসটা করে আপনাদের সময়টা নষ্ট হচ্ছে না, সময়টা পজিটিভলি আপনারা ব্যয় করছেন বা সময়টা পজিটিভলি হচ্ছে, এটা আমি বিলিভ করি আর কি। আপনারা কিভাবে কি মনে করেন আমি জানি না, বাট আমার কাছে মনে হয় আপনারা উপকৃত হচ্ছেন। আদারওয়াইজ হয়তো আপনি এই আধা ঘন্টা পড়াশোনা করতেন না, আধা ঘন্টা হয়তো এই আধা ঘন্টা আপনার ওভাবে করে পড়াশোনা করা হইতো না। কোচিংয়ে ভর্তি হওয়ার পজিটিভ দিক হচ্ছে এটা, আপনাকে একটা ট্রেকে রাখা, আপনাকে একটা ইয়ের মধ্যে গাইডলাইনের মধ্যে রাখা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু দেখব নবম দশম শ্রেণীর বইতে এই শব্দগুলো তৎসম শব্দ হিসেবে আছে, এই শব্দগুলো তৎসম শব্দ হিসেবে আছে। আমি আবার একটু পড়াচ্ছি, আপনারা আবার একটু আমরা পড়াশোনাতে আসি, কেমন? এই শব্দগুলো একটু দেখে নেবেন, এগুলো তো আপনাদের কাছে যাবেই, আপনারা একটু দেখে নেবেন, এই শব্দগুলো একটু জাস্ট পড়ে নেবেন আর কি। রুলস যেগুলো পড়ানোর বেশিরভাগই পড়াই ফেলেছি, আর হচ্ছে রুলস আর কয়েকটা কি বলবো না, বেশিরভাগই পড়ানো হয়েছে, আশা করছি। ঠিক আছে, এবার আসেন অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দ মানে হচ্ছে যেটা সংস্কৃত থেকে সরাসরি না এসে কিঞ্চিত পরিবর্তিত রূপে বাংলা ভাষায় প্রবেশ করছে, এটাকে বলা হয় অর্ধতৎসম, যেটাকে এখন আর নতুন বইতে এটাকে বাদ দিয়েছে। হ্যাঁ, তারপরে আপনারা একটু জাস্ট দেখে নেন। জ্যোৎস্না, এটা ছিল হচ্ছে তৎসম শব্দ, এটা হয়ে গেছে জ্যোৎস্না। শ্রাদ্ধ, এটা হয়ে গেছে ছেরাদ্ধ। গৃহিণী, এটা হয়ে গেছে গিন্নি। বৈষ্ণব, এটা হয়ে গেছে বৈষ্ণব। কুৎসিত, এটা হয়ে গেছে কুৎসিত। এগুলো হচ্ছে কি শব্দ আপনার? এগুলো হচ্ছে আপনার অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ অর্থাৎ তৎসম শব্দ থেকে সামান্য পরিবর্তিত হয়ে, ঠিক আছে, যেটা হয়েছে। আরো কিছু আছে দেখেন, চন্দ্র, চন্দর, ঠিক আছে, চন্দও বলে অনেকে, চন্দও বলে। বৈদ্য, বদ্যি। বিষ্ণু, বিষ্টু। পুরোহিত, পুরুত, ঠিক আছে। এই যে পুরুত শব্দটা, এই পুরুত শব্দটা একটা কবিতাতে আছে, কাজী নজরুলের একটা কবিতা আছে। কবিতাটা কি? সাম্যবাদী কবিতা। এটা কিন্তু ইয়াতে আছে আপনাদের, সাম্যবাদী কবিতা, এটা কিন্তু এইচএসসির বইতে আছে, খুবই গুরুত্বপূর্ণ। সরি, সাম্যবাদী না, সরি, মানুষ কবিতা, আই এম এক্সট্রিমলি সরি, মানুষ কবিতাতে আছে, মানুষ কবিতাতে। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, মানুষ কবিতা। সরি, আমি এক্সট্রিমলি সরি, ওই দুইটাই ইয়াতে আছে, তো টেক্সটে আছে, একটা 9-এর একটা এইচএসসির, এটার জন্য হয়ে গেছে মানুষ কবিতা। মানুষ কবিতায় কাজী নজরুল ইসলাম এই পুরুত শব্দটা ব্যবহার করেছেন, ঠিক আছে। মোল্লা, হ্যাঁ, তার সকল দুয়ারে চাবি, ভেরি গুড। এই মানুষ কবিতা কাজে আপনারা আরেকটা জিনিস একটু বলে রাখি, সাম্যবাদী কাব্যগ্রন্থের, হ্যাঁ, কিন্তু সাম্যবাদী কবিতাটা এইচএসসিতে আছে, এইচএসসিতে সাম্যবাদী কবিতাটাও আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এসএসসি এবং এইচএসসির যেগুলো তাদের টেক্সট বুকে আছে, ওই কবিতাগুলোর কে কোনটা লিখেছে এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, এবার আসেন, এগুলা দেখে নেবেন জাস্ট। এটা যেহেতু ইয়াতে নাই, অর্ধ তৎসম যেহেতু নাই, আপনারা জাস্ট একটু পড়ে নেবেন। আমি আর এখানে করছি না, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো দেখলেই হবে। ওকে, তদ্ভব শব্দ দেখেন, তদ্ভব শব্দ মানে হচ্ছে তা থেকে উৎপন্ন। কিছু একটা কেউ কমেন্ট করেছেন, তাহলে নতুন বই অনুসারে এই গিন্নি, জ্যোৎস্না এইসব শব্দ এখন কিসের আন্ডারে যাবে? আচ্ছা, ওটাতে এটা যদি গিন্নি, জ্যোৎস্না এই শব্দগুলো থাকে, ইশরাত, ঋতু, শুনেন, যদি গিন্নি, জ্যোৎস্না এই শব্দগুলো থাকে তাহলে এইটার নিচে অপশনে অর্ধতৎসম শব্দটা থাকবে। যদি অর্ধতৎসম শব্দটা না থাকে তাহলে এটাও থাকবে না। আশা করি বুঝাতে পারছি। যেমন চন্দ্র থেকে অর্ধতৎসমতে আসছে চন্দ, আর তদ্ভবতে আসছে চাঁদ, ঠিক আছে। যদি চন্দ থাকে তার মানে হচ্ছে অপশনে অবশ্যই ইয়াও থাকবে, আপনার অর্ধতৎসম শব্দটাও থাকবে।
এবার আসেন তদ্ভব শব্দ। তদ্ভব দেখেন, সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত শব্দ যখন প্রাকৃত ভাষার ভেতর দিয়ে রূপ পাল্টে বাংলায় এসে পৌঁছায় তখন তাকে তদ্ভব শব্দ বলে পরিগণিত হয়। দেখেন তদ্ভব শব্দ মানে হচ্ছে প্রাকৃত শব্দ বলে, এই শব্দগুলো বাংলা ভাষার মূল উপাদান। বাংলা ভাষার মূল উপাদান কি একটা প্রশ্ন আসতে পারে, যদি বলে বাংলা ভাষার মূল উপাদান কি তখন এটা তদ্ভব শব্দ লিখবেন, ঠিক আছে? ওকে, এগুলোকে খাঁটি বাংলা শব্দও বলে। যেমন দেখেন হস্ত, হস্তটা কোন শব্দ? এটা তৎসম শব্দ। কেমন? হস্তটা হচ্ছে তৎসম শব্দ। হুথ, এটা হচ্ছে অর্ধ তৎসম, এটা হচ্ছে অর্ধ তৎসম। আর আমরা তদ্ভবে কি বলি? হাত। তদ্ভবে কি বলি? হাত। তদ্ভবে কি বলি? হাত। ঠিক আছে, এগুলো আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন, এগুলো আমি খুব বেশি করবো না। বংশী, বংশী, বাঁশি, বাঁশিটা হচ্ছে তদ্ভব শব্দ, বাঁশিটা হচ্ছে তদ্ভব শব্দ। চর্মকার, চম্মার, চামার, ঠিক আছে, এই চামারটা হচ্ছে তদ্ভব শব্দ। মৎস্য, মৎস্য, মাছ, মাছটা হচ্ছে তদ্ভব শব্দ। কর্ময়ার্ক, কর্মকার, কর্ময়ার্ক, কম্মার, কামার, ঠিক আছে, বধূ, বহু, বউ। আচ্ছা বলেন তো এটা অর্থ কি? ব চন্দ্রবিন্দু ধ দুর্ঘিউকার, এটা অর্থ কি বলেন তো? বধূ। সখী কেমনে বাঁধিব হিগা, না ইয়া আছে না একটা, ইয়া ছিল না, ডায়লগ ছিল না সুন্দর, আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া, ঠিক আছে? বধূ, এই বধূ মানে হচ্ছে বন্ধু, ঠিক আছে? এখন মনে করেন যে আপনি যদি বধূ ব চন্দ্রবিন্দু না ব্যবহার করেন তাইলে ওই বধূ দ্বারা বউ বুঝাবে, আর ব চন্দ্রবিন্দু ধ দীর্ঘকার যদি বলেন সে বধূ দ্বারা হচ্ছে বন্ধু বুঝাবে, ঠিক আছে? জ্ঞান দাসের। আচ্ছা, তাহলে ভক্ত, ভক্ত, ভাত, কার্য, কর্য, কাজ, ঠিক আছে? ভ্রান্ত, ভুল্ল, ভুল। দেখেন এগুলো তদ্ভব শব্দের উদাহরণ দেওয়া আছে, আপনার জাস্ট একটাবার একটু পড়ে যাবেন, এখানে খুব বেশি কিছু নাই আমার বলার মতো। কিভাবে তৎসম শব্দ থেকে তদ্ভব হয়েছে এটা জাস্ট, ঠিক আছে, এটা জাস্ট একটাবার একটু দেখে যাবেন। ওকে, আসেন দেশি শব্দ। এই দেশি শব্দগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেশি শব্দগুলো দেখেন বাংলাদেশের আদিম অধিবাসীদের, যেমন হচ্ছে আদিম অধিবাসীদের কোল, মুন্ডা, তামিল, এই মুন্ডা টাইটেল পাইছেন কেউ? কারো এখানে কি কারো বাড়ি চা বাগান, টি গার্ডেন আশেপাশে কারো বাড়ি আছে? টি গার্ডেন, পার্থ সিংহা, কোন টি গার্ডেন ভাই? আমার বাড়িও চা বাগানে। আপনার বাড়ি কোথায়? কোন চা বাগান? চা বাগানের পাশে যারা আছেন আপনারা মুন্ডাটা পাইছেন না? মুন্ডা, আমাদের চা বাগানের ওখানে কিন্তু মুন্ডা টাইটেলে অনেকেই আছে। শ্রীমঙ্গল, মুন্ডা, আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন একজন, বাদল মুন্ডা নাম। মুন্ডা হচ্ছে কার টাইটেল, ঠিক আছে? এরা হচ্ছে আমাদের আদিম অধিবাসী আর কি, ঠিক আছে? বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। হ্যাঁ, এই শব্দগুলোকে দেশি শব্দ হিসেবে অভিহিত করা হয়। যেমন দেখেন কুড়ি কোল ভাষার শব্দ, পেট হচ্ছে তামিল ভাষার শব্দ, চুলা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ, ঠিক আছে? আর এটা ছাড়াও দেশি শব্দ, আরো কিছু দেশি শব্দ দেখিনি আমরা। চোঙ্গা, টোপর, অর্থাৎ আমাদের গ্রাম বাংলায় যে শব্দগুলো ব্যবহৃত হয় এই শব্দগুলো দেখলেই কিন্তু চেনা যায়। চোঙ্গা, টোপর, ঢেকি, ডাগর, কুলা, ঠিক আছে? এগুলো সাধারণত শহরে ব্যবহার করি না, আমরা গ্রামে ব্যবহার করি। সাধারণত গ্রামে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি ওই শব্দগুলো সাধারণত দেশি শব্দ হিসেবে পরিগণিত হয়। যেমন জীবজন্তু, পশু পাখি, যেমন খেকশিয়াল, নেংটি, বাবুই, হাড়ি, হুতুম, এগুলো সবগুলোই দেশি শব্দ। কেমন? আমরা ইয়াতে বলি কি কদু, লাউ, জলপাই, জারুল, এগুলো সবগুলো দেশি শব্দের উদাহরণ। ওকে, এখন এগুলো তো আপনারা পারবেন, এগুলো আপনারা পারবেন। এখানে বলেন তো কোনটা হবে আনসার? নিচের কোনটি দেশি শব্দ? আপনারা দেখলেই পারবেন, এটার জন্য দিলাম এটা। বলেন তো কোনটা হবে? চার, এটা দেখলেই বুঝে যাবে, দেখলেই বুঝে যাবে। দেশি শব্দগুলো অন্যগুলোর থেকে আলাদা হবে, দেখবেন, দেখলেই বুঝে যাবে। চার, ঢোল, গুড। এবার আসেন বিদেশি শব্দ। আচ্ছা, বিদেশি শব্দ কি আমাদেরকে একটু ভোগায় না বিদেশি শব্দগুলা? কোনটা আরবি শব্দ, কোনটা, এটাই ঝামেলা। আচ্ছা, আমি কিছু শব্দ আজকে আপনাদেরকে শিখাই দিই, কেমন? কিছু শব্দ আমরা কি শিখবো? কিছু শব্দ কি আমরা শিখে ফেলবো? সবার কি ধৈর্যটা আছে? কিছু আরবি শব্দ শেখার ধৈর্য কি সবার আছে? আচ্ছা, যদি থেকে থাকে তাহলে এখানে আমাদের কিছু শর্ট টেকনিক্স আছে, যেমন এটা। ওকে,
আমি এভাবে না শিখাই, আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে দেখি শিখাইতে পারি কিনা আপনাদের, যেটা মনে থাকবে আপনাদের আরো একটু ইজিলি মনে থাকে কিনা। আমি একটু দেখি। হ্যাঁ, ওকে। ধর্ম সংক্রান্ত, আমার মুখে মুখে বলতে বলতে সবাই খাতা কলমে লিখে নেবেন। ধর্ম সংক্রান্ত আরবি শব্দ আমি মুখে মুখে বলতে বলতে লিখবেন, আমি এখানে লিখেও দিব, তারপর আপনারা লিখবেন, ঠিক আছে? আপনারা লিখবেন, লিখলে মুখস্থ হয়ে যাবে। আমি যে কষ্টটা করতেছি আপনারাও একই সাথে কষ্টটা করেন, এটা আমি চাচ্ছি যাতে আপনাদের শেখা হয়ে যায়। আল্লাহ ইসলামে ঈমান রেখে গোসল করে হজে গিয়ে কুরআন পড়লে কুরআন পড়লে লিখবেন না, লিখবেন কুরআন হাদিস পড়লে, হাদিসও কুরআন হাদিস পড়লে অজু করে কোরবানি দিলে হারাম না করে হালাল করলে হারাম না করে হালাল করলে তসবিহাতে তওবা করলে তসবিহাতে তওবা করলে জাকাত দিলে কিয়ামতের দিন জাহান্নামের বদলে জান্নাত পাওয়া যাবে। জান্নাত পাওয়া যাবে। আল্লাহ ইসলামে ঈমান রেখে গোসল করে হজে গিয়ে কুরআন হাদিস পড়লে অজু করে কোরবানি দিলে হারাম না করে হালাল করলে তসবিহাতে তওবা করলে জাকাত দিলে কিয়ামতের দিন জাহান্নামের বদলে জান্নাত পাওয়া যাবে। কঠিন লাগছে কি? কঠিন লেগেছে? দেখেন আরবি শব্দ শুরু হয় আ দিয়ে, আল্লাহও শুরু হয় আ দিয়ে, তাই এভাবে করে মনে রাখবেন আরবি শব্দগুলো আল্লাহ দিয়ে শুরু হবে। এরপর কি আছে? কিসে ঈমান রাখবো? আল্লাহর ইসলামে ঈমান রাখবো। কিসে ঈমান রাখবো? আল্লাহর ইসলামে ঈমান রাখবো, ঠিক আছে? এরপর কি করব? গোসল করব। গোসল করে কোথায় যাব? হজে যাব। হজে গিয়ে কি করব? কোরআন হাদিস পড়বো। এরপর আর কি করব? হজে মানুষ যায় কি করতে? কোরআন হাদিস পড়লো। এরপর কি করবে? অজু করে কি দিবে? কোরবানি দিবে। অজু করে কোরবানি দিলে আর কি করলে? হারাম কাজ না করে হালাল করবে। তসবিহাতে কি করবে? খারাপ কাজ যা করছে তার জন্য তওবা করবে। এরপর কি করবে? সে জাকাত দিবে। তাহলে কি হবে? কিয়ামতের দিন কি হয়? কেউ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, সেটার হিসাব হয়। তাহলে কিয়ামতের দিন সে জাহান্নামের বদলে কি পাবে? জান্নাত পাবে। কোনটা জান্নাত দিবে? বুঝলাম না, এটা কেমন হবে ভাইয়া? মানে বুঝলাম না। তানভীর রহমান, আপনার কোশ্চেনটা বুঝি নাই। আপনার ইচ্ছা যেভাবে আপনি যেভাবে মনে রাখতে পারেন ভাই, নট নেসেসারি আমি যেভাবে বলছি এভাবে করে মনে রাখার দরকার নাই। তবে শুরুতে আল্লাহটা দিলে যেটা হবে, আরবি শব্দ আল্লাহ দিয়ে শুরু হয়েছে, এটা হইলে পরের গুলো মনে রাখা যাবে আর কি। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে সাজাই নেন। আমি ইনস্ট্যান্ট মাথায় যেটা আসছে ওভাবে করে সাজাই দিছি আপনাদেরকে। এটা ইনস্ট্যান্ট মাথায় যেভাবে আসছে ওভাবে করে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা কি করতে পারেন? রিশাফল করে নিতে পারেন, যেভাবে আপনার মনে থাকে। সহজ কথা হচ্ছে যেভাবে আপনার মনে থাকে সেভাবে আপনি মনে রাখবেন, নট লাইক দ্যাট যে আমি যেভাবে বলছি এটাই মনে রাখতে হবে। আল্লাহ ইসলামী ঈমান রেখে একজন লিখেছেন অলরেডি, গুড। হজে গিয়ে কুরআন হাদিস পড়লে
তারিখ হচ্ছে ফার্সি শব্দ, পুরাতন বই অনুযায়ী তারিখ হচ্ছে ফার্সি শব্দ। হয়েছে কিনা? হয়েছে, এটা হয়েছে। মনে থাকবে কিনা? ওকে, তাহলে এবার ধর্ম সংক্রান্ত কি, ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ বলবো। আচ্ছা, ফার্সি আর ফরাসি দুটো শব্দের পার্থক্য বুঝেন আপনারা? ফার্সি এবং ফরাসি দুটো শব্দের পার্থক্য কি বুঝেন? বলেন তো, কোনটা কি বলেন তো? ফার্সি ইরান, ভেরি গুড, গুড, নাইস। ঠিক আছে, তাহলে ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দগুলো একটু দেখাই দিই। ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দগুলো একটু দেখাই দিই। হ্যাঁ, এই কার কার বিরক্ত লাগতেছে রে? হাত তুলেন, হাত তুলেন না, কমেন্টে জানান। স্যার বিরক্তি লাগতেছে, স্যার ঘুম আসছে, স্যার বোর লাগতেছে, স্যার বিরক্তি লাগতেছে, স্যার পড়তে ইচ্ছা করতেছে না। কার 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 বলতেছেন বলেন। মিথ্যা কথা বলবেন না, যে যে যার যার বিরক্তি লাগতেছে অবশ্যই স্বীকার করেন। এই তো নিশাত জাহানকে পাওয়া গেছে, রেইজ করেছে হ্যান্ড, ওনার বিরক্তি লাগছে। যার যার বিরক্তি লাগছে আপনারা পরে রেকর্ড দেখে নিতে পারেন, ঠিক আছে? যার যার বিরক্তি লাগতেছে আপনারা চাইলে ক্লাস লিভ দিতে পারেন। ভাই এত চমৎকার করে এত ছন্দ দিয়ে দিয়ে আরবি শব্দগুলো বললাম, তারপরে ঘুমাচ্ছে দেখি নিশাত জাহান। নিশাত জাহান দেখি আপনি বলেন আরবি শব্দগুলো, আরবি শব্দগুলো একটু বলেন, কয়েকটা আরবি শব্দ বলেন তো দেখি, তাহলে ঘুম চলে যাবে। কয়েকটা আরবি শব্দ বলেন। কি কথা মিউট হয়? আমি এমন শুনি নাই, অন্যরাও সেম, বুঝি নাই। ওই আল্লাহ জাহান্নাম একটা, মানে একটা হচ্ছে ভালো পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ওকে, গুড, ঠিক আছে। কিছু তো অন্তত তিনটা শব্দ তো স্যার এখানে শিখাইতে পারছি, এটাই আমার সার্থকতা। এই ঘুম ঘুম চোখ নিয়েও যে তিনটা শব্দ শিখাইতে পারছি আরবি শব্দ, আমার এটাই সার্থকতা, ঠিক আছে? এবার ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দগুলো, ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ, ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দগুলো আমরা একবার একটু দেখে নিব, খুব সহজ। পয়গম্বর, পয়গম্বর লোক রোজা রেখে, পয়গম্বর লোক রোজা রেখে নামাজ পড়লে, নামাজ পড়লে খোদা এবং ফেরেশতা দোজকের বদলে বেহেশত দান করেন। কিভাবে মনে রাখবেন দেখেন, আরবি শব্দতে কিন্তু জাহান্নাম জান্নাত দুটো সিমিলার শব্দ ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার হচ্ছে কি কি জানি ছিল, ভুলে গেলাম তো, এই মাথা কাজ করতেছে না, দেখছেন হঠাৎ করে। জাহান্নাম জান্নাত, ঠিক আছে। তারপর হারাম হালাল, মানে দুইটা একই সাথে মিল মিল ছিল, ঠিক আছে? এখানে ওরকম না। তাহলে দেখেন এটা একটু লেখেন, রোজা রেখে নামাজ পড়লে খোদা এবং ফেরেশতা দোজকের বদলে বেহেশত দান করেন। ভেরি গুড। কামরুজ্জামান, আপনি সকালে ক্লাসও করেছিলেন? আচ্ছা, আমি কি দোখা লিখছি ভাই? বয়স হচ্ছে তো, আর কালকে সারা রাত হচ্ছে ঘুমাইছি মাত্র 2 ঘন্টা। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বানানগুলো আর কি, কেমন? সরি ফর দ্য মিস্টেক, ঠিক আছে? সরি ফর দ্য মিস্টেক। ওকে,
তাহলে ধর্ম সংক্রান্ত আরবি শব্দ, ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ দুটোই কি আমরা শিখেছি কিনা? গুড, ওকে। হ্যাঁ, আপনাদের তো আসতেছে ঘুম, আপনাদেরকে আর কি বলতাম, আপনাদেরকে পড়াইতেই ভয় লাগতেছে, যে ঘুম ঘুম চোখ নিয়ে আর কি পড়াবো বলেন তো আপনাদের এরকম ঘুম আসলে। আচ্ছা শুনেন, মনে রাখবেন মনে রাখবেন একটা কথা, কোনো শব্দের শেষে গড় বা কর থাকলে, কোনো শব্দের শেষে যদি গড় বা কর থাকে, কোনো শব্দের শেষে যদি গড় বা কর থাকে, হ্যাঁ, কোনো শব্দের শেষে যদি গড় বা কর থাকে, ঠিক আছে, এবং সেটা যদি কোনো পেশাকে বুঝায়, এবং তা যদি কোনো পেশাকে বুঝায়, তাহলে তা ডেফিনেটলি ফার্সি শব্দ হবে। যেমন আমরা বলি না জাদুকর, জাদুকর এটা তার পেশা, জাদুকরা তার পেশা, তাহলে জাদুকর এটা কি শব্দ হবে তাহলে? কারিগর এটা কি শব্দ হবে তাহলে? ভাই সবগুলো তো আপনি আসলে ইয়া করবেন না, সবগুলো তো আপনি আসলে এভাবে শেখা সম্ভব না, যতটুকু পারা যায় আর কি ভাই। এই যে আরেকটা ভুল কামরুল ইসলাম, এটাও একটা ভুল চিন্তা যে আমার সব শিখতে হবে, সব শিখতে হবে না ভাই। মনে করেন যে আমি যা পড়ালাম তার থেকে আসলো না আর কি, না আসলে 1 নম্বর চলে যাবে, হু কেয়ার্স, 1 নম্বর চলে যাবে আর কি। এখানে আপনার প্রিলি পাস করতে হলে কি সব নম্বর লাগবে? ডেফিনেটলি নট। সো প্রিপারেশনটাকে আপনারা যতটুকু ডিফিকাল্ট বানাই ফেলতেছেন অতটুকু ডিফিকাল্ট না, পড়তে হবে, সিস্টেমেটিকলি পড়তে হবে, যতটুকু আমার জানতেই হবে ততটুকু আমার জানতেই হবে। যেটা পরীক্ষাতে মানে এই শব্দগুলো সাধারণত এগুলো কমন শব্দ, এর বাইরে থেকে শব্দ আসলে সাধারণত বেশিরভাগ ক্যান্ডিডেটই পারে না। যে ক্যান্ডিডেট বেশিরভাগ ক্যান্ডিডেট যা পারে না সেটা না পারলে কোনো সমস্যা নাই, সমস্যাটা হয় কখন আমরা কখন প্রিলি ফেল করি। সবাই যা পারে আমরা যদি তা ভুল করি তাইলেই প্রিলি ফেল। ফার্সি এবং ফরাসির মধ্যে পার্থক্য অলরেডি আলোচনা হয়েছে শিহাব আহমেদ। ফার্সি হচ্ছে, এটা হচ্ছে পারস্যের ভাষা, ইরানের ভাষা, আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, যেটাকে বলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি। আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। হ্যাঁ, এখানে তো আন্ডারলাইন করা, এগুলো দেখলেই বোঝা যাবে। দেখেন পয়গম্বর, রোজা, নামাজ, তারপর হচ্ছে খোদা, ফেরেস্তা, দোজক, বেহেস্ত, ঠিক আছে এগুলা। ওকে, দেখেন আইন সংক্রান্ত এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা, এবার একটা বলি, হ্যাঁ। আচ্ছা, উপসর্গের একটা পড়া কি এখন পড়াই দিব? তাহলে উপসর্গের ক্লাসে পড়াটা নিতে পারবো, রাজি আছেন নাকি নাই? তাইলে ফার্সি আরো কিছু ফার্সি শব্দ আপনাদের মুখস্থ হয়ে যাবে। ফার্সি উপসর্গ এখানে কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ফার্সি উপসর্গ, টোটালি 10টা। যদিও কয়টা ফার্সি উপসর্গ এটা স্পেসিফিক নাই, তবে ফার্সি উপসর্গ বেসিক্যালি এই 10টাকেই বুঝায়। ওকে, ঠিক আছে। এই ফার্সি উপসর্গ 10টা আমি 2 মিনিটে আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো, জাস্ট 2 মিনিট, অনলি 2 মিনিট। কিন্তু এটার ব্যাপারে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে এই 10টা উপসর্গ শেখার পর আমাকে রেসপন্স করতে হবে, ফিডব্যাক দিতে হবে, আমাকে ফিডব্যাক দিতে হবে যে আপনারা শিখেছেন, আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে? ডান ডান, ওকে। তাহলে দেখেন জাস্ট 2 মিনিট সময় দেন, আপনি ফার্সি উপসর্গ এবং এই উপসর্গ দ্বারা গঠিত যে সকল শব্দ হবে সবগুলো ফার্সি শব্দ, দুটো জিনিসই আপনি কিন্তু 2 মিনিটে শিখতে পারছেন। 2 মিনিট একটা হিউজ পড়া কিন্তু আপনি কভার করতে পারবেন, ঠিক আছে? ওকে, যাদের এই ফার্সি উপসর্গ মুখস্থ নাই তাদের জন্য আমি লিখতেছি, একটু খেয়াল করবেন। আপনারা যারা বেকার তাদের জন্য এটা বেশি প্রযোজ্য। বদমেজাজি, ব্যাক্কেল, বদমেজাজি, ব্যাক্কেল, বর, বমাল, কমফিতে, কারখানায়, দরপাট্টা করতে, নিমরাজি বা নারাজি, নিমরাজি বা নারাজি, নিমরাজি বা নারাজি, ঠিক আছে? ওকে, আমি আগে 1 মিনিট বুঝাবো আর 1 মিনিট আপনারা শিখবেন। 2 মিনিট চ্যালেঞ্জ দিলাম, 2 মিনিটে শেখা হবে, ঠিক আছে? আমি 1 মিনিট বুঝাই, একটু কিছু লিখতে হবে না, জাস্ট একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখেন, একটু শুনবেন আর স্ক্রিনের দিকে দেখবেন।
আমি লিখলাম বদমেজাজি, ব্যাককেল, বর, বোমাল। বর দ্বারা আমরা আসলে কি বুঝি? নর্মালি চিন্তা করেন, মনে রাখার স্বার্থে চিন্তা করেন, বর দ্বারা বুঝে হচ্ছে হাজব্যান্ড, হাজব্যান্ডকে বুঝে, মনে করেন জামাইকে বুঝে আর কি, জামাই। বর মানে বুঝে জামাই। এখানে আমি একটা জামাইয়ের নাম বললাম, একটা বরের নাম বললাম যার নাম হচ্ছে বমাল। একটা জামাইয়ের নাম বা বরের নাম বললাম যার নাম হচ্ছে বমাল। এই বমালের দুইটা বৈশিষ্ট্য আগে আছে। এই জামাই বা বর বমালটা কিরকম? সে হচ্ছে বদমেজাজি এবং সে ব্যাককেল। তাকে কেন বদমেজাজি এবং ব্যাককেল বলা হচ্ছে? তাকে বদমেজাজি ব্যাককেল কেন বলা হচ্ছে? এই যে আমি পড়াচ্ছি, আপনারা লিখতেছেন, আমি বললাম আপনাদের এখন লেখার দরকার নাই, আপনি জানেন সেটা ভালো, বাট এটা কিছু সময়ের জন্য নিজের মধ্যে রাখেন। আগে আমি যারা জানে না তাদের জন্য একটু শেয়ার করি জিনিসটা। আর যদি সবাই জানেন তাহলে আমার এটা পড়ানোর দরকার নাই, আমি আপনাদেরকে ডেফিনেটলি এভাবে করেই বলে দিব যে ফার্সি উপসর্গগুলা হচ্ছে কি, আপনার ওই উপসর্গযুক্ত শব্দগুলো ফার্সি শব্দ। যারা জানে না তারা একটু খেয়াল করেন। আমি এখানে একটা বরের ব্যাপারে কথা বলছি। বরের নাম হচ্ছে কি? বরের নাম হচ্ছে বমাল। কেমন? এ বরের দুইটা বৈশিষ্ট্য, এ বরের হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে সে বদমেজাজি আর একটা হচ্ছে ব্যাককেল। একটা হচ্ছে সে বদমেজাজি আর একটা হচ্ছে সে ব্যাককেল। ঠিক আছে? ওকে, তাহলে কেন তাকে বদমেজাজি এবং ব্যাককেল বলা হচ্ছে? তাকে বদমেজাজি এবং ব্যাককেল বলা হচ্ছে কারণ সে হচ্ছে কম ফিতে, কম ফি মানি মনে করেন টাকা, ফি মানি আমরা ধরে নিলাম মনে মনে টাকা, অর্থাৎ সে একটা বেকার, সে বিয়ে করতে গেছে। তাহলে একজন বেকার লোক বিয়ে করতে গেল, তার কাছে চাকরি নাই, কিছু নাই, তাকে তো এখন মনে করেন একজন বেকার যখন বিয়ে করে ফেলছে, বর মানে তো সে বিয়ে করছে, একজন বেকার যখন সে বিয়ে করে ফেলেছে তখন তার কি করতে হবে? প্রথমে তার বেকারত্ব ঘুচাইতে হবে। তো বেকারত্ব ঘুচাইতে হলে তার যে টাকায় পাক সেই টাকা দিয়ে সে কি করতে হবে? চাকুরি করতে হবে। কিন্তু এই বেটা বমাল কি করছে? তাকে কম ফি দিচ্ছে বলে সে কারখানায় দরপাট্টার যে চাকরি সেটা করতে রাজি ছিল না, নিমরাজি বা না রাজি ছিল। ওকে, এবার আমি একটু বলি। এখানে আমরা একটা বর নিয়ে কথা বলছি। বরের নাম কি? আপনারা লিখবেন, এবার লিখবেন। আমরা একটা বর নিয়ে কথা বলছি। বরের নাম কি? বরের নাম কি? বমাল। হ্যাঁ, বরের নাম হচ্ছে বমাল। ভেরি গুড। ওর দুইটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য দুইটা কি? সে কি কি? তার দুইটা বিশেষণ আছে, তার আগে দুটো বিশেষণ আছে, তার নামের আগে দুটো বৈশিষ্ট্য। সে বদমেজাজি এবং সে কি? ব্যাককেল। সে বদমেজাজি এবং সে কি? ব্যাককেল। কেন তাকে বদমেজাজি এবং ব্যাককেল বলা হচ্ছে? সে কি করছে? কারণ সে কি কি করছে? কি কারণে তাকে ব্যাককেল বলা হচ্ছে বা বদমেজাজি বলা হচ্ছে? সে কমফিতে সে কি? কমফিতে কি করে নাই? কারখানায় দরপাট্টা করতে। কমফিতে কারখানার দরপাট্টার যে কাজ, কমফিতে কারখানার দরপাট্টার কাজ করতে কি ছিল? নিমরাজি বা নারাজি ছিল। ঠিক আছে? ওকে, তাহলে একবার একটু লিখে ফেলে তো ভাই, একবার একটু লিখিত সবাই, ইচ এন্ড এভরিওয়ান। ভেরি গুড। ওকে, তাহলে এবার আসেন যারা যারা লিখতে পারছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। কারখানা কোন ইংরাজি বা নারাজি ছিল। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এবার আসেন আমরা ইয়াগুলো দেখি, উপসর্গগুলো দেখি। একটা হচ্ছে বদমেজাজির বদ। ঠিক আছে? আচ্ছা, না লিখতে বলেছি কি? কেউ কি মাইন্টেন করে আবার লিভ নিয়ে নিয়েছে কিনা? আপনাদেরকে তো আবার বিপদ, কিছু বললে আপনারা তো এখন আর অনেক ইগো আপনাদেরকে কিছু বললে আপনারা মাইন্টেন করে ফেলেন। কেমন? আগে আমরা কত কিছু সহ্য করতাম, এখন আপনাদের সহ্য শক্তি এত কম। বদমেজাজি ব্যাককেল। এরপর হচ্ছে বমালের ব। কেমন? বমালের ব, বরের বর, হ্যাঁ, বদমেজাজির বদ, ব্যাককেলের বে। কমফির কম, ফি এর ফি, তারপর হচ্ছে কারখানার কার, দরপাট্টার দর, নিমরাজির নিম, নারাজির না। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সবগুলো ফার্সি উপসর্গ। এই উপসর্গগুলো দিয়ে যে সকল শব্দ গঠিত হবে সবগুলো হচ্ছে ফার্সি শব্দ। এই উপসর্গগুলো দিয়ে যে সকল শব্দ গঠিত হবে সবগুলো হচ্ছে ফার্সি শব্দ। ভাই, আমি কি এটা বুঝাইতে পারছি? শিখাইতে পারছি কিনা বলেন? এগুলো আপনি বাসায় পড়তে গেলে আপনার অনেক সময় যাবে, কিন্তু আমি এগুলো ক্লাসে শেষ করে দিলাম। ঠিক আছে? পেশা অর্থে গড় কর, হ্যাঁ, এগুলো অলরেডি পড়ানো হয়েছে। এই যে তিথি রানী দাস, আপনি কি মাইন্ড করে লিভ নিয়েছিলেন? এই যে না লিখতে বলেছিলাম, এই জন্য আমার উপর মাইন্ড করিলেন না কিন্তু কেউ। ঠিক আছে? আমি কিন্তু অনেক বকাবকি করবো, অনেক কিছু করবো, মানে অনেক বকাবকি করবো, এগুলোতে কেউ মাইন্টেন করতে পারবেন না, খবরদার। আচ্ছা, ফার্সি শব্দ দেখেন, দার যদি থাকে, কোনো শব্দে যদি দার শব্দটা যুক্ত থাকে তাহলে সেটাও হবে কি? ফার্সি শব্দ। জমিদার, তালুকদার, ঝাড়ুদার। ঠিক আছে? ওকে, বাজ প্রত্যয় যদি থাকে, বোমাবাজ, ধোকাবাজ, বাজ প্রত্যয় যদি থাকে তাহলে সেগুলো ফার্সি শব্দ হবে।
তারপর হচ্ছে বন্দি থাকলে, বন্দি শব্দটা থাকলে, বন্দি, রাজবন্দি, জবানবন্দি, কারাবন্দি, বন্দি শব্দটা থাকলে সেটাও হবে কি ফার্সি শব্দ। হ্যাঁ, বন্দি শব্দটা থাকলে সেটাও হবে কি শব্দ, ফার্সি শব্দ। বন্দি শব্দটা থাকলে সেটাও হবে ফার্সি শব্দ। তাহলে আমরা কি 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 জিনিস দেখলাম, কখন কখন ফার্সি শব্দ হবে, বন্দি থাকলে ফার্সি শব্দ হবে, বাজ থাকলে হবে, তারপর হচ্ছে যে গড় বা কর থাকলে হবে, গড় বা কর থাকলে হবে, কেমন, তারপর হচ্ছে ফার্সি উপসর্গগুলো থাকলে হবে, এগুলো সবগুলো থাকলে কি হবে, এগুলো ফার্সি শব্দ হবে, এগুলো সবগুলো থাকলে কি হবে, ফার্সি শব্দ হবে, কেমন, জমিদার, জমিদার, তালুকদার, দার থাকলে ফার্সি শব্দ হবে, সই থাকলে, সই থাকলে, সই থাকলে, সই, জুৎসই, চলনসই, টেকসই, এরকম থাকলে সেগুলো কি হবে, ফার্সি শব্দ হবে। আমি খুব বেশিক্ষণ ক্লাস নিব না, মানানসই, ভেরি গুড, বেশিক্ষণ ক্লাস নিব না, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আপনাদের এতক্ষণ কনসেন্ট্রেশন আছে, এটাও আমার জন্য অনেক কিছু, আমি শেষ করবো তাড়াতাড়ি, বেশিক্ষণ নিবে না, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য রাখেন। এটা লাগবে, আপনারা একটু দেখে নেবেন। এই দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন, এগুলো তো তৎসম শব্দ, দেখেন এগুলো হচ্ছে ফার্সি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। চকলেট, ম্যাজেন্টা, এগুলো একটু দেখে নেবেন, এগুলো সরাসরি টু দ্য পয়েন্টে পড়বেন। বাবা হচ্ছে তুর্কি শব্দ, পিতা, মাতা, জনক, জনক, এগুলো তৎসম শব্দ। পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দগুলো সবার মনে আছে কিনা, পর্তুগিজ শব্দ কি লেখার দরকার আছে? এটা একটু মনে রাখবেন। ইংরেজ, ইংরেজি, এগুলো পর্তুগিজ শব্দ, এটা একটু ভালো করে মনে রাখবেন। ইংরেজ, ইংরেজি, এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, আমি পর্তুগিজ শব্দের কয়েকটা লিখে দিই, কেমন, কয়েকটা পর্তুগিজ শব্দ লিখে দিই, কয়েকটা, মানে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এখানে আরো বেশি শব্দ আছে, জাস্ট আমি যেগুলো বেশি বেশি পরীক্ষাতে আসে ওগুলো একটু সংক্ষেপে আপনাদের জন্য লিখে দিচ্ছি। হ্যাঁ, ছন্দের মধ্যে সবগুলো আসবে না, আপনারা আপনাদের সুবিধা মতো আরো কিছু শব্দ ছন্দের মধ্যে অ্যাড করে নেবেন, কেমন, নিজেদের মতো করে বানাবেন, আমার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসতেছে সেটা আমি লিখে দিচ্ছি, কেমন। পাদ্রী, গির্জার, আলমারির, পাদ্রী, গির্জার, আলমারির চাবি না পেয়ে আলপিন দিয়ে আলমারি খুলে বালতি ভর্তি পেয়ারা, আনারস, পাউরুটি, নিয়ে নিলাম করে দিলেন, নিলাম করে দিলেন, ঠিক আছে। তাহলে পাদ্রি পর্তুগিজ শব্দ, গির্জা পর্তুগিজ শব্দ, আলমারি, চাবি, ঠিক আছে, আলপিন, আলমারিতে অলরেডি আসছে, বালতি, তারপর হচ্ছে পেয়ারা, আনারস, পাউরুটি, নিলাম, এগুলো সবগুলো হচ্ছে হ্যাঁ পর্তুগিজ, খ্রিস্টান ধর্মবাচক হলে, ভেরি গুড। এগুলো সবগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে আপনার পর্তুগিজ শব্দ, কেমন, এগুলো সবগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ, ঠিক আছে, ওকে। বালতি, সাবান, তোয়ালে, এগুলো পর্তুগিজ শব্দ, দেখে নেবেন, এখান থেকে দেখবেন, আলমিরা, কেদারা, পিস্তল, কামরা, জানলা, গুদাম, এখানে তাইলে আলমারি চাবি না পেয়ে আলপিন দিয়ে গুদাম খুলে লেখেন, আলমারি না খুলে এখানে গুদামে যেভাবে বললাম চেঞ্জ করে নেবেন, গুদাম খুলে, গুদামটা হচ্ছে পর্তুগিজ শব্দ, আলমারির পরিবর্তে এখানে গুদাম শব্দ অ্যাড করে দেন, ওকে। এগুলো গেল। ফরাসি শব্দ, কার্তুজ, আতাত, কুপন, কোলোজ, ক্যাফে, ডিপো, রেনেসাস, রেস্তোরাঁ, দিনেমার, এগুলো সবগুলো হচ্ছে ফরাসি, দেখেন ফার্সি না, ফরাসি, ফরাসি, ফ্রেঞ্চ। ওলন্দাজ শব্দ, তাজ সংক্রান্ত শব্দগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ, ইস্কাপন, টেক্কা, তুরুফ, রুইতন, হরতন, তাজ সম্পর্কিত শব্দগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। খদ্দর, খাদি, হরতাল, চরকা, এগুলো হচ্ছে গুজরাটি শব্দ। কোনগুলো ভেরি ডিফিকাল্ট, কোনটা ডিফিকাল্ট লাগছে ভাই, কোনটা ডিফিকাল্ট লাগছে বলেন তো, কোনটা ডিফিকাল্ট লাগলো? আমি ওই পর্তুগিজ শব্দটা মুখে মুখে পড়া নি নাই বলে ডিফিকাল্ট হয়ে গেছে, দেখছেন, পড়া নিলে কিন্তু ঠিকই মুখস্থ হয়ে যেত। কোনটা ডিফিকাল্ট লাগছে? এখানে ডিফিকাল্ট লাগার মতো কিছুই নাই, কিচ্ছু নাই ডিফিকাল্ট লাগার মতো, আর যেটা ডিফিকাল্ট লাগতেছে ওটা পড়বেন না, ওটা বাদ দিয়ে দিবেন, যান। এখন আপনার যদি আবার এমন হয় যে সব কিছু ডিফিকাল্ট লাগে, কিছুই পড়বেন না, তাইলে কিন্তু হবে না। পর্তুগিজগুলা ডিফিকাল্ট মনে হচ্ছে,
পর্তুগিজগুলো ডিফিকাল্ট মনে হচ্ছে? আচ্ছা পর্তুগিজগুলো গেল, পর্তুগিজগুলো একবার পড়ে ফেলেন তো, পর্তুগিজগুলো একবার পড়ে ফেলেন। আর আমি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তুর্কি শব্দগুলো একটু লিখে দিই। আপনাদের যখন এতই ডিফিকাল্ট লাগতেছে, আমি তুর্কি শব্দগুলো একটু লিখে দিচ্ছি, দাঁড়ান। তুর্কি শব্দগুলো লিখে দিচ্ছি, তুর্কি শব্দগুলো একটু লিখে নেন। একজন যখন বলতেছে ডিফিকাল্ট লাগছে, তো ডিফিকাল্ট লাগা যাবে না। আমার ক্লাসে ডিফিকাল্ট যেগুলো লাগবে ওগুলো বাদ। দেখেন এই তুর্কি শব্দ এখন লেখার পর ডিফিকাল্ট লাগে কিনা, যদি লাগে তাহলে তুর্কি শব্দ মনে করেন যে পরীক্ষাতে আসবে না, বাদ। ঠিক আছে, উজবুক, ঠিক আছে, আমি সহজ দেওয়ার চেষ্টা করতেছি। উজবুক খোকা, চকমকে চাকু, কাচি ও তোপ দিয়ে মোগল সম্রাট তোপ দিয়ে মোগল সম্রাট বাবা খানকে, মোগল সম্রাটের নাম হচ্ছে বাবা খান, মোগল সম্রাট বাবা খানকে কুর্নিশ করে কোপ দিলেন এবং কুলির বউ বেগমকে নিয়ে, এই বেগম কিন্তু পুরাতন বাংলা ব্যাকরণ বইতে ফার্সি শব্দ দেওয়া আছে, এটা আসলে তুর্কি শব্দ হবে। বউ বেগমকে নিয়ে বাহাদুরের মতো পালিয়ে গেলেন। অবৈধ সম্পর্ক আর কি, বাহাদুরের মতো পালিয়ে গেলেন। ঠিক আছে, ওকে, এবার আসেন কে বাহাদুরের বউকে নিয়ে পালাই গেছে। দেখেন উজবুক খোকা কি করছে, বাহাদুরের বউকে নিয়ে, আরেকজনের বউকে নিয়ে যে পালাই যাবে, তার জন্য তো তার এখানে বাংলা সিনেমার মতো কাহিনী করতে হবে, তাই না? আরেকজনের বউ এমনি এমনি দিয়ে দিবে না। তাহলে উজবুক খোকার কি কাহিনী করতেছে, দেখেন সে চকমকে চাকু এবং কাঁচি আর তোপ দিয়ে কি করছে, মোগল সম্রাট বাবা খানকে, এখানে মোগল সম্রাট এগুলো সবগুলো হচ্ছে তুর্কি শব্দ, বাবা খানকে কুর্নিশ করে কোপ দিলেন। ঠিক আছে, এবং কুলির বউ বেগমকে নিয়ে বাহাদুরের মতো পালিয়ে গেলেন। ঠিক আছে, তাহলে এবার একটু দেখেন কুলির বউয়ের নাম কি ছিল? কুলির বউয়ের নাম ছিল বেগম। কুলির বউয়ের নাম কি ছিল? বেগম। কুলি, বেগম, ঠিক আছে, এগুলো সবগুলো তুর্কি শব্দ। বাহাদুর তুর্কি শব্দ, ঠিক আছে, কোপ তুর্কি শব্দ, বাবা খান তুর্কি শব্দ, কুর্নিশ তুর্কি শব্দ, চাকু কাচি তোপ এগুলো সবগুলো তুর্কি শব্দ। এবার আসেন তাহলে আমার মুখে মুখে একটু বলবেন, অর্থাৎ লিখবেন কুলির বউয়ের নাম কি ছিল? কুলির বউয়ের নাম কি ছিল? কুলির বউয়ের নাম কি ছিল? বেগম। বেগমকে নিয়ে কে পালাই গেছে? বেগমকে নিয়ে কে পালাই গেছে? বেগমকে নিয়ে কে পালিয়ে গেছে? উজবুক খোকা, শুধু উজবুক না, উজবুক খোকা পালিয়ে গেছে। কাকে নিয়ে? কুলির বউকে নিয়ে। কিভাবে পালাই গেছে? ভীরুর মতো করে পালাই গেছে, ভীরুর মতো করে পালাই গেছে, বাহাদুর বেশে পালাই গেছে। ঠিক আছে, এ বাহাদুর বেশে পালাই যাওয়ার আগে সে কি করছে? বাবা খানকে কি দিছে? বাবা খানকে কি দিছে? কোপ দিছে। কাকে কোপ দিছে? কাকে কোপ দিছে? বাবা খানকে কোপ দিছে। কি দিয়ে কোপ দিছে? চাকু কাচি আর তোপ দিয়ে। বাবা খান কে ছিল? বাবা খান ছিল মোগল সম্রাট। বাবা খান কে ছিল? মোগল সম্রাট। ওকে, লেখা বন্ধ, লেখা বন্ধ। এবার আমি বলবো আপনারা উত্তর করবেন, আমি বলবো আপনারা উত্তর করবেন। কুলির বউ বেগমকে নিয়ে কে পালাই গেছে? উত্তর দেন। কুলির বউ বেগমকে নিয়ে কে পালাই গেছে? শুধু খোকা, শুধু খোকা, উজবুক খোকা। ভেরি গুড। কিভাবে পালাই গেছে? কিভাবে পালাই গেছে? বাহাদুর বেশে। ভেরি গুড, বাহাদুর বেশে পালাই গেছে। এই পালাই যাওয়ার আগে সে কাকে কোপ দিছে? পালাই যাওয়ার আগে সে কাকে কোপ দিছে? বাবা খানকে। বাবা খান কে ছিল? বাবা খান কে ছিল? বাবা খান কে ছিল?
মুঘল সম্রাট ছিল, তাহলে মুঘল তুর্কি শব্দ, সম্রাট শব্দ, তুর্কি শব্দ বাবা, তুর্কি শব্দ খান, তুর্কি শব্দ, ঠিক আছে। তাহলে কি দিয়ে কোপ দিছিল, কি দিয়ে কোপ দিছিল? চাকু আর চাকু, শুধু চাকু, কাচি আর তোপ, ঠিক আছে ভাই। এবার বলেন তুর্কি শব্দ কার কার কঠিন লাগতেছে? এবার বলেন তুর্কি শব্দ কার কার কঠিন লাগতেছে? তুর্কি শব্দ কার কার কঠিন লাগছে? ওকে, ঠিক আছে, দ্যাটস এনাফ, আর লাগবে না বেশি। এবার পাঞ্জাবি শব্দ দেখেন, চাহিদা, শিখ, তরকা, এগুলো হচ্ছে পাঞ্জাবি শব্দ। তারপর হচ্ছে চীনা শব্দ, চা, চিনি, লিচু, সম্পান, এগুলো চীনা শব্দ। মায়ানমারের শব্দ হচ্ছে লুঙ্গি, ফুঙ্গি, নাপ্পি, এগুলো হচ্ছে মায়ানমারের শব্দ। লুঙ্গি, ফুঙ্গি, নাপ্পি, এগুলো হচ্ছে মায়ানমারের শব্দ। জাপানি শব্দ এটা হারিকিরি, এই শব্দ দুইটা ভালো করে মনে রাখবেন, হারিকিরি আর হচ্ছে রিক্সা, এই দুইটা শব্দ ভালো করে মনে রাখবেন, হারিকিরি, রিক্সা, দুটো ভালো সব ইয়ে করে রাখবেন। হিন্দি শব্দ আছে এখানে, এগুলো একটু দেখবেন। দক্ষিণ আফ্রিকার শব্দ হচ্ছে জেব্রা, কাকাতুয়া, কিরিচ, এগুলো হচ্ছে মালয় শব্দ। গ্রিক শব্দ হচ্ছে কেন্দ্র, পরীক্ষার কেন্দ্র বলি না, এই কেন্দ্র মানে হচ্ছে গ্রিক। সুরঙ্গ, সুরঙ্গ, দাম, দাম গ্রিক শব্দ, খুব গুরুত্বপূর্ণ। সুরঙ্গ একটা মুভি হয়েছে না কয়েকদিন আগে, সুরঙ্গ, সুরঙ্গ একটা মুভি হয়েছে না, এই সুরঙ্গ মুভি, সুরঙ্গ মুভি। এই সুরঙ্গ হচ্ছে কি, সুরঙ্গ শব্দটা কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। সুরঙ্গটা কি শব্দ হবে? সুরঙ্গটা কি শব্দ হবে ভাই? ওকে, গ্রিক ভাষার শব্দ। এরপর চকলেট, চকলেট দেখেই বুঝতেছেন, চকলেট দেখেই বুঝতেছেন, বলেন চকলেট কোন ভাষার শব্দ হবে? বলেন চকলেট কোন ভাষার শব্দ হবে? এই লেখা আছে দেখেন, চকোলেট। অনেক জায়গাতে মেক্সিকান আছে, অনেক জায়গাতে মেক্সিকান আছে, হ্যাঁ, অনেক জায়গাতে মেক্সিকান শব্দ আছে চকলেটটা, ঠিক আছে। এই চকলেটটা অনেক বইতে আবার ফরাসি শব্দ দেওয়া আছে, এটা অনেক জায়গাতে ফরাসি শব্দ দেওয়া আছে, কেমন? এটা ভালো করে ইয়ে করবেন। যদি অপশনে দুটোই থাকে, যদি অপশনে দুটোই থাকে তাহলে ফরাসি দাগাবেন, আর যদি অপশনে ফরাসি না থাকে তাহলে মেক্সিকান দাগাবেন, ঠিক আছে। ওকে, মিশ্র শব্দ, এগুলো একটু দেখবেন, এটা গুরুত্বপূর্ণ, এটা পুরাতন বই থেকে যদি প্রশ্ন আসে তাহলে দিবে। রাজা বাদশাহ, তৎসম ফার্সি, হেড মৌলবী, ইংরেজি আরবি, হাট বাজার, বাংলা ফার্সি, ঠিক আছে। হেড পণ্ডিত, ডাক্তারখানা, খ্রিস্টাব্দ, এই শব্দটা বেশি আসে পরীক্ষাতে, এটা ভালো করে দেখবেন। পকেটমার গুরুত্বপূর্ণ শব্দ। খণ্ডিত শব্দ, এগুলো খুব একটা দরকার নাই, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি ভাব অনুবাদন শব্দকে পারিভাষিক শব্দ বলে। আচ্ছা, অক্সিজেন, দুটো অপশন থাকলে আনসার করবেন হচ্ছে ফ্রান্সেরটা, ফ্রেঞ্চ। আচ্ছা, পারিভাষিক শব্দ দেখি বলেন তো, অক্সিজেনের বাংলা কি? অম্লজান, ঠিক আছে। হাইড্রোজেনের বাংলা কি? না, মিশ্র শব্দ এভাবে করে মনে রাখতে হবে, কিছু করার নেই। মিশ্র শব্দ আছে অল্প কয়টা, আর এখন ইদানিং তেমন একটা খুব একটা বেশি হয়তো আসবেও না, হ্যাঁ। এখানে দেখেন আপনাদের কিছু কিছু শব্দ নিয়ে যে বললাম না, বিভিন্ন বইতে কনফিউশন থাকতে পারে, এক এক জায়গায় একটা আনসার, এগুলোর আনসার এখানে দেওয়া আছে, কেমন, কোনটা কোন ভাষার শব্দ, এটা কোথা থেকে, কোনটার রেফারেন্স কোথায়, দেখেন এটা দেওয়া আছে এখানে। এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি না, কোনো কনফিউশন যদি থাকে তখন এটা দেখবেন, আদারওয়াইজ এটা দেখার দরকার নেই। এই স্লাইডটা শুধু কনফিউশন এরাইজ হলে তখনই দেখবেন, আদারওয়াইজ দেখার দরকার নেই। ওকে, আজকের লেকচার এই পর্যন্তই।